আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিএ নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় ডিএ মামলা বিচারাধীন বলে মন্তব্য এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা জানেন যে বকেয়া ডিএর 100% দিতে হবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ অবিলম্বে দিতে হবে, বাকি 75%-এর জন্য 4 সদস্যের কমিটিও গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজকে ডিএ নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় তখন বিচারাধীন বলে মন্তব্য এড়িয়ে যান তিনি। ঠিক কি বলেছেন শোনাবো। বিধানসভার সময় যে মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে, আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ডিএ মামলায় যে রায় দিয়েছে, অর্থাৎ 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর পুরোটাই অর্থাৎ 100%ই দিতে হবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যার 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং বাকি 75% কিভাবে কটি কিস্তিতে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য 4 সদস্যের কমিটিও গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং এরপরে আমরা দেখেছি যে ঠিক দুদিন আগেও যৌথ সংগ্রামী মঞ্চ তারা পথে নেমেছিল এবং রাজ্য সরকার তার অবস্থান এ বিষয়ে স্পষ্ট করুক যে দাবি তাদের ছিল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ প্রসঙ্গে ঠিক কি বলেন আসুন আরো একবার শুনে নেওয়া যাক। বিধানসভার সময় যে মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে, আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর বাবু, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তারপরে গত পরশুর দিনও আমরা দেখেছিলাম আপনারা পথে নেমেছিলেন, যেটা আপনাদের বক্তব্য ছিল যে রাজ্য সরকার ডিএ নিয়ে তাদের অবস্থান অন্তত স্পষ্ট করুক। আজকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী বিচারাধীন বলে মন্তব্য এড়িয়ে গিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে এরকম একজন মানুষ মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন যার কাছে এইটুকুই জ্ঞান নেই যে কোনটা বিচারাধীন আর কোনটা বিচার নিষ্পত্তি হয়ে গেছে। এই বিষয়টার নিষ্পত্তি হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 100%ই মহার্ঘ ভাতা তোমাকে মিটিয়ে দিতে হবে, তার মধ্যে 25% তোমাকে ইমিডিয়েটলি মেটাতে হবে। এই বিষয়টাকে সাবজুডিস ম্যাটার বলা, সেটা ওনার অজ্ঞতাকে প্রকাশ করে বলেই মনে করছি। এবং আরেকটা কথা যে সাবজুডিস ম্যাটারের প্রতি যদি ওনার এতই স্পর্শকাতরতা থেকে থাকে তাহলে এসআইআর নিয়ে মন্তব্য করছেন কিভাবে? আসলে ওনার কাছে জবাব দেওয়ার কিছু নেই। এতদিন বলতেন যে কোর্ট তার মতামত জানাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এখন কোর্ট যখন মতামত জানিয়ে দিয়েছে তখন উনি সাবজুডিস ম্যাটার বলে পালিয়ে যেতে চাইছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে কার্যত মান্যতা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও। আবার তৃণমূল এসআইআর এর বিরোধিতা করলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। একদিকে মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগে মান্যতা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে নির্বাচন কমিশনকে অক্সিজেন যুগিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিল এসআইআর হবেই। সেই সঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইআর প্রক্রিয়াও পিছল 1 সপ্তাহ। গত বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার এনে নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন only will be taken by the ERO, not by any other person. তবে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশনেরও কার্যত বড়সড় জয় হয়েছে বলা যায়, কারণ প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এই প্রক্রিয়ায় কোনো বাধা তারা বরদাস্ত করবেন না, প্রয়োজনে যে কোনো নির্দেশ তারা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এসআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে।
একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি তাকে শোকজ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা ছিল 14ই ফেব্রুয়ারি। সূত্রের খবর 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। এদিকে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার বিরুদ্ধে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা দাবি করে এসআইআর নিয়ে কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল সাংবিধানিকভাবে অনুচিত। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টই জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন তাতে তার সংবিধানের প্রতি আস্থাই প্রকাশিত হচ্ছে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর পর্বে একাধিক জেলায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। এই আবহেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়া। এসআইআর চলাকালীন জেলায় জেলায় এই ধরনের ছবি সামনে এসেছে। এই আবহে এবার রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ডিজিপিকে 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। নির্বাচন কমিশনের তানাশাহির জন্যে এখানটাতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এটা উচিত নয়, হয়তো অনেক জায়গাতেই গণ্ডগোল এড়ানো সাধারণ মানুষের উচিত, কিন্তু সাধারণ মানুষ কি সবসময় অত নীতিজ্ঞান মেনে চলতে পারে? সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এসআইআর মামলার শুনানি ছিল। সেখানেই কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে তারা নিরাপদ বোধ করছে না, নির্বাচনী আধিকারিকরা আক্রান্ত হচ্ছে। নির্বাচন কমিশনের আইনজীবীও বলেন, আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও নেওয়া হচ্ছে না, এফআইআর দায়ের করা হচ্ছে না। এরপরে গত 19শে জানুয়ারির আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য মনে করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, 19শে জানুয়ারি নির্দেশ দিয়েছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য পুলিশের ডিজিকে নিয়ন্ত্রণ করতে হবে। গত 19শে জানুয়ারি রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল ডিজিপিকে নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, কিন্তু তারপরও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এদিন এক মামলাকারীর আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হন, বলেন ফর্ম 7 এর মাধ্যমে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেবার পরিবর্তে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরে ডিজিপিকে শোকজ করে 1 সপ্তাহের মধ্যে হলফনামা দেবার নির্দেশ দিয়েছে আদালত। যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতায় হয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো অবধি ফারাক্কা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়না 2 জন করে ইআরও ও এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।